ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে কম বেশি সবাই চেনেন, কে না চেনেন। ৭৯ বছর বয়সেও সমান দক্ষতায় কাজ করে চলেছেন তিনি। সারা জীবন তিনি এমন ঝুঁকিপূর্ণ কাজ করেছেন যে কারণে তাকে ভারতের সুপার স্পাইয়ের তকমা দেওয়া যায়। অজিত দোভাল নাকি পাকিস্তানে গিয়ে সেদেশের পরমাণু প্রকল্পকে ধ্বংস করে দিতে ভারতের গুপ্তচর সংস্থা রকে সাহায্য করেছিলেন। পাকিস্তানের ছদ্মবেশে ৭ বছর থেকে সেদেশের বহু গুরুত্বপূর্ণ তথ্য ভারতেও পাঠিয়েছিলেন দোভাল। কিন্তু শেষ পর্যন্ত ভারতেরই এক প্রধানমন্ত্রীর ছোট্ট ভুলে গোটা প্ল্যান বানচাল হয়ে যায়। দোভাল ও রয়ের এতদিনের পরিশ্রমে ভাটা পড়ে যায়। আজ আপনাদের সেই বিষয়েই জানাবো। সময়টা ১৯৭৪ সালে পোখরানে ভারত প্রথমবার পরমাণু পরীক্ষা করে। সেই সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। পোখরানে ভারতের প্রথম সেই পরমাণু পরীক্ষা অপারেশন স্মাইলিং বুদ্ধা নামেই পরিচিত। জানা যায়, ভারতের পরমাণু পরীক্ষার পর ১৯৭৫ সালে পাকিস্তানও পরমাণু পরীক্ষার ব্যাপারে উদ্যোগী হয়। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে পাকিস্তানের পরমাণু বোমা তৈরির জনক ডক্টর আব্দুল কাদের খান প্রস্তাব দেন দেশের পরমাণু পরীক্ষার ব্যাপারে। পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো সেই প্রস্তাবে রাজিও হন। সেই সময় ডক্টর আব্দুল কাদের খান নেদারল্যান্ডসের ইউরেনকো নামে ইউরেনিয়ান সংস্থায় কাজ করছিলেন। পাক প্রধানমন্ত্রীর সম্মতি পেয়ে তিনি নাকি ইউরেনকো থেকে পরমাণু বোমা তৈরির যাবতীয় তথ্য নিয়ে পাকিস্তানে পালিয়ে আসেন। এ নিয়ে সেই সময় আন্তর্জাতিক মিডিয়াতে ব্যাপক শোরগোল পড়ে। ১৯৭৬ সালের জুন মাসে পাকিস্তানের কাহটায় পরমাণু কার্যকলাপ শুরু করেন আব্দুল কাদের খান। কারণ পাকিস্তান সরকারের পক্ষ থেকে কাহটাতেই পরমাণু প্রজেক্টের সমস্ত ব্যবস্থা তৈরি করা হয়। এই সময় আব্দুল কাদের খান উত্তর কোরিয়াও যান। উদ্দেশ্য ছিল পরমাণু বোমা তৈরির পদ্ধতি বিক্রি করা। আর এই খবরও আন্তর্জাতিক মিডিয়াতে প্রকাশ হয়ে যায়। পাকিস্তানকে এ সময় সহায়তা করে চীন। এদিকে ততদিনে মিজোরাম ও সিকিম সমস্যার সমাধান করে ভারত সরকারের সুনজরে পড়ে গিয়েছেন দোভাল। এই সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তান পরমাণু বোমা তৈরি করছে কিনা জানতে এবং কাশ্মীরে আইএসআই কার্যকলাপ কমানো নিয়ে বেশ চিন্তায় ছিলেন ইন্দিরা গান্ধী। তারপর ভারতের গুপ্তচর সংস্থা র এবং ইন্টেলিজেন্স ব্যুরোর বৈঠক ডাকেন। বৈঠকে ঠিক হয় পরমাণু কার্যকলাপ সম্পর্কে জানতে একটা টিম পাঠাতে হবে পাকিস্তানে। আর ওই টিমের এজেন্টরা পাকিস্তানে দীর্ঘ সময় থেকে সে দেশের পরমাণু তথ্য ভারতে পাঠাবে। এই টিমের জন্য দোভালকে বেছে নেওয়া হয়। এই অপারেশন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদও ভারতকে সহায়তা করার কথা ঘোষণা করে। কারণ মোসাদও চাইছিল না পাকিস্তান পরমাণু সক্ষমতা অর্জন করুক। বেশ কিছু এজেন্টের সঙ্গে অজিত দোভালকেও নির্বাচন করা হয় পাকিস্তানে গিয়ে কাজ করবার ব্যাপারে। এই জন্য দোভালকে রীতিমতো প্রশিক্ষণ দেওয়া হয় এক পাকিস্তানি যুবকের মতো আদব কায়দায় অভ্যস্ত হয়ে উঠতে। তাকে উর্দু শেখানো হয়, পাকিস্তানি সংস্কৃতি শেখানো হয়। প্রশিক্ষণ শেষে ১৯৭৬ সালে অজিত দোভালকে পাকিস্তানে পাঠানো হয়। পেশোয়ার, ইসলামাবাদ সহ বিভিন্ন পাক শহরে পরমাণু গবেষণা কেন্দ্রের খোঁজে তল্লাশি শুরু করেন দোভাল। ততদিনে আরও কয়েকজন এজেন্ট এসে পৌঁছন পাকিস্তানের মাটিতে। দীর্ঘদিন ধরে খুঁজেও যখন কিছু মিল ছিল না, তখন হঠাৎ করে রাওয়ালপিন্ডির কাহটা শহরে পাকিস্তানে একটা গোপন গবেষণা তৈরি করছে সে কথা জানতে পারেন দোভালরা। পাহাড়ে ঘেরা ছোট্ট শহর কাহটা, পাহাড় দিয়ে ঘেরা একটি ছোট্ট জনবিরল শহর ছিল এটা। এরকম জায়গায় পরমাণু কার্যক্রম আদতেও চলছিল কিনা তা প্রথমে নিশ্চিত ছিল না, যে কারণে বেশ কয়েক মাস ধরে এই গবেষণাগারে আসা গবেষকদের ওপর নজর রাখতে শুরু করেন ভারতের এজেন্টরা। এদিকে ১৯৭৭ সালে ভারতের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটে। ইন্দিরা গান্ধী হেরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী হন মোরারজি দেশাই। অন্যদিকে দোভালরা পাকিস্তানের পরমাণু গবেষকদের মাথার চুলের নমুনা সংগ্রহ করে ভারতে পাঠান পরীক্ষার জন্য। কারণ পরমাণু গবেষকদের চুলে তেজস্ক্রিয়তার প্রমাণ মেলে। পরীক্ষাগারে বিষয়টা নিশ্চিত হলে প্রধানমন্ত্রী মোরারজি দেশাইকে জানায় র।
নিশ্চিত হবার পর পাকিস্তানের কাহটাতেই পরমাণু পরীক্ষা চলছে এটা তারা জানতে পারেন এবং নিশ্চিত হওয়া যায়। মোরারজি দেশাই মনে করতেন ইন্দিরা গান্ধী বিরোধীদের উদ্দেশ্যেই রকে ব্যবহার করতেন, তাই বিষয়টি পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার বলে এড়িয়ে যান। এদিকে অজিত দোভাল পাকিস্তানের কাহটা পরীক্ষাগারে কাজ করা এক গবেষককে রাজি করিয়ে ফেলে তথ্যের জন্য। সেই ব্যক্তি $10,000 বিনিময়ে কাহটা পরীক্ষাগারের এবং পাকিস্তানের পরমাণু প্রজেক্টের তথ্য ভারতকে দিতে রাজি হয়ে যায়। এই ঘটনা ভারতের রয়ের প্রধানকে জানানো হয়। তিনি যখন এই তথ্য প্রধানমন্ত্রী মোরারজি দেশাইকে জানান, তিনি স্পষ্ট বারণ করে দেন এ ব্যাপারে কিছু না করতে, কারণ এটা পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার। আর এর সাথেই অজিত দোভাল সহ রয়ের এজেন্টদের পাকিস্তানে এতদিনের পরিশ্রম ব্যর্থ হয়ে যায়। এরপর মোসাদ রকে জানায় তারা পাকিস্তানের কাহটা গবেষণাগারে এয়ার স্ট্রাইক করতে চায়, তবে তার জন্য ভারতের সহায়তা লাগবে। ইসরায়েল থেকে আসা যুদ্ধ বিমানগুলোকে গুজরাটে রিফুয়েলিং করতে হবে। এর জন্য রয়ের প্রধান আবারও মোরারজি দেশাইয়ের কাছে যান। মুম্বাইয়ের ইসরায়েলের বিদেশমন্ত্রী মোসেদ ইয়েনের সঙ্গে মোরারজি দেশাইয়ের বৈঠক হয়, যেখানে মোসাদ ইয়েন পুরো পরিকল্পনা জানান মোরারজি দেশাইকে। কিন্তু মোরারজি দেশাই এবারও রাজি হন না। তিনি আবার বলেন এটা পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার। একদিকে অজিত দোভাল সহ রয়ের এজেন্টরা নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে পাকিস্তানে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছিল, আর অন্যদিকে ভারতীয় প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের কারণে তাদের এত পরিশ্রম ব্যর্থ হয়ে যায়। 1978 সালে পাকিস্তানে ক্ষমতার পালাবদল হয়। পাকিস্তান সেনাবাহিনী ক্ষমতা দখল করে। পাকিস্তানের নতুন রাষ্ট্রপতি হন জেনারেল জিয়াউল হক। বলা হয় কূটনৈতিক স্তরে মোরারজি দেশাইয়ের সাথে জিয়াউল হকের ভালো সম্পর্ক ছিল। মোরারজি দেশাই একদিন জিয়াউল হকের সঙ্গে ফোনে কথা চলাকালীন বলেন তিনি পাকিস্তানের গোপন মিশন সম্পর্কে জানেন। সাথে সাথে জিয়াউল হক বুঝতে পারেন মোরারজি দেশাই কোন ব্যাপারে কথা বলছেন। জিয়াউল হক আইএসআইকে সক্রিয় করে দেন। এরপরও অবশ্য বেশ কিছুদিন পাকিস্তানে ছিলেন তিনি। পাকিস্তানের লাহোরে চলে গিয়ে তিনি সেখানকার তথ্য পাঠাতে থাকেন। অজিত দোভাল, এই মানুষটাই হচ্ছেন অজিত দোভাল, যিনি দীর্ঘদিন ছিলেন পাকিস্তানে। তাকে সবাই চেনে, এক নামে গোটা ভারতবর্ষ চেনে অজিত দোভালকে। এবং তিনি যে গবেষণা করেছিলেন, যে সমস্ত কাজ তিনি করেছিলেন, অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ ছিল, এবং সেটাই পাকিস্তানের মাটিতে দীর্ঘদিন থেকে করেছিলেন অজিত দোভাল। পাকিস্তানের হাতে নাকি পরমাণু অস্ত্রটাই থাকতো না। দোভালের প্ল্যানিংয়ে জল ঢেলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এরকম আরও অনেক আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।